संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। स्वीकार नहीं करेंगे मतलब क्या है? कैसे बोल सकते हैं कोई? মানে এ তো গুন্ডামিমূলক কথাবার্তা, এটা মাস্তানিমূলক কথাবার্তা, এটা কি কোনো গণতান্ত্রিক কথাবার্তা? এটা সুস্থ মস্তিষ্কের মানুষের কথাবার্তা? আজকের তুমি এটা অন্যায় আইন তৈরি করছো, আমি আইনের সমালোচনা করতে পারবো না, আইনটা ভুল এটা বলতে পারবো না। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন আমাকে স্বাধীন মত প্রকাশের এই স্বাধীনতা দেয়নি। ভয়ঙ্কর রকমের তাদের অস্তিত্ব বিপন্ন, মুখে তারা সেই অস্তিত্বের বিপন্ন হলেন, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, আমাদের আর পেছন দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। সেই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আমাদের সামনে এগোবার জন্য, আমাদেরকে প্রাণ বলিদান দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে এবং যে কোনো মূল্যে এই সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তিকে আমাদেরকে মোকাবিলা করে আমার দেশকে এবং আমার সমাজকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সম্প্রীতির বন্ধনে আমার দেশকে, আমার বাংলাকে, আমার সমাজকে বেঁধে। হ্যাঁ, আইন কে তৈরি করছে? কে আইন তৈরি করছে? কারা এরা? এরা তো ভারতবর্ষের আইনই মানে না। ভারতবর্ষের সংবিধান বলছে যে প্রত্যেকটা ধর্মীয় সংখ্যালঘু তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারবে, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারবে, তারা তাদের সমস্ত রকমভাবে স্বাধীন মত প্রকাশ করতে পারবে। কিন্তু তার বিরুদ্ধে তুমি আইন তৈরি করছো আর বলছো যে প্রত্যেকের আইন মানতে হবে। যে আইন করছো বটে, আইনটা হচ্ছে কালা কানুন, কালা আইন। এই আইন মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে, মুসলিমদের অধিকার কেড়ে নেওয়ার পক্ষে এ আইন তৈরি হচ্ছে। ফলে আইন তৈরি করলে আইন মানতে হবে না, সে আইন যে কালা আইন এটাও কিন্তু একইভাবে আমরা মনে করি এবং বিশ্বাস করি। গায়ের জোরে, সংখ্যার জোরে এই কালা আইন তোমরা সংখ্যালঘুদের উপরে চাপিয়ে দিচ্ছ জোর করে তাদের ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু কালা কানুন আপনি বললেন, কিন্তু যারা বঙ্গ বিজেপির নেতা আছে তারা বলছে আইন যদি না মানার ইচ্ছা থাকে বাংলাদেশ পাকিস্তান চলে যাবে, ওদের তার অপশান। আসলে মানে এ তো গুন্ডামিমূলক কথাবার্তা, এটা মাস্তানিমূলক কথাবার্তা, এটা কি কোনো গণতান্ত্রিক কথাবার্তা? এটা সুস্থ মস্তিষ্কের মানুষের কথাবার্তা? আজকের তুমি এটা অন্যায় আইন তৈরি করছো, আমি আইনের সমালোচনা করতে পারবো না, আইনটা ভুল এটা বলতে পারবো না। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন আমাকে স্বাধীন মত প্রকাশের এই স্বাধীনতা দেয়নি। আমি বললে আমাকে পাকিস্তান, বাংলাদেশে চলে যেতে হবে। আজকের আমরা, আমাদের পূর্বপুরুষরা কেউ বাংলাদেশ তথাকথিত বা আজকের বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান থেকে কেউ আসেনি। আমার পূর্বপুরুষ এই আজকের যে ভারতবর্ষের মানচিত্র, এখানেই তারা 20, 50, 70, 80 পুরুষ ধরে তারা এখানে জন্মেছে, এখানেই তারা কবরে শুয়ে আছে, এখানেই আমরাও কিন্তু এই কবরে শোব। ফলে আজকে যারাই সমস্ত বড় বড় কথা বলছে তারাই দাবি করছে তাদের কারুর মা বাংলাদেশ থেকে এখানে ঢুকে পড়েছে, কারুর বাবা এখানে ঢুকে পড়েছে। ফলে তাদের বাবা মারা, তাদের পূর্বপুরুষরা ওই বাংলাদেশ থেকে কেউ চুরি করে, কেউ এক জমি 5 জনকে 5 বার বিক্রি করে, বিভিন্ন রকম ধাপ্পাবাজি করে বা কারো খুন মার্ডার করে তারা এখানে ঢুকে পড়েছে। আর কিছু কিছু ওই লোভ লালসায় এখানে গেলে আমরা হিন্দু রাষ্ট্র পাবো, ওখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ফলে ওখানে আমরা হয়তো ভালো কোলকে নাও পেতে পারি, সুযোগ সুবিধে নাও পেতে পারি, এই আশঙ্কা থেকে আর এখানে এসে অনেক কিছু পাবো এই আশায় তারা এই ভারতবর্ষে ঢুকে পড়েছে। ফলে আমরা কারো দয়ায় এই ভারতবর্ষে বাস করছি না। ভারতবর্ষ যে 1947 সালে ভাগ হয়েছিল কোনো গণভোটের মাধ্যমে হয়নি, কিছু নেতারা ভারতবর্ষ ভাগ করেছিল। ফলে নেতারা যার যখন যেখানে মনে হয়েছে সে সেখানে গেছে। ফলে আমরা বাই চান্স এখানে আসিনি, বাই চয়েস আমরা এই ভারতবর্ষে আছি এবং থাকবো। এখানে ভারতবর্ষের সংবিধান আমাদের সমস্ত কিছুতে সমান অধিকারের গ্যারান্টি দিয়েছে। সেখানে কেউ যদি হস্তক্ষেপ করে, কেউ যদি কোনো কাজ করে, কোনো আইন তৈরি করে, তার বিরুদ্ধে আওয়াজ ওঠানো, গণতান্ত্রিক পদ্ধতিতে তার মোকাবিলা করার সমস্ত বিধি এবং ব্যবস্থা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে, সেটা আমরা করব এবং ইনশাআল্লাহ সমস্ত অন্যায় ভুল খারাপির বিরুদ্ধে আমরা সত্যকে বিজয়ী করব। এটা আমাদের চ্যালেঞ্জ এবং সমস্ত অপশক্তিকে আমরা করব। আজকে যারা বিজেপি, আরএসএস, এরা হচ্ছে সমস্ত উগ্র ফ্যাসিস্ট, উচ্চবর্ণীয় সাম্প্রদায়িক শক্তি। কিন্তু ভারতবর্ষের এই বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ সম্প্রীতির পক্ষে এবং সহাবস্থানের পক্ষে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য
ঐক্যের পক্ষে, সেই সংখ্যাগরিষ্ঠ মানুষজনরা আমরা একযোগে একত্রে হাতে হাত বেঁধে এই সাম্প্রদায়িক বিভেদকামী শক্তিকে পর্যুদস্ত করব, পরাজিত করব এবং বাংলাকে সত্যিকারের সমস্ত জায়গায় আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের শপথ এবং এটাই আমাদের অঙ্গীকার। অমিত শাহ বলছে যদি বিল না পছন্দ হয় তাহলে আপনারা সুপ্রিম কোর্টে যেতে পারেন। সেটা আমরা কোথায় যাব না যাব সেটা ওই অমিত শাহকে জ্ঞান দিতে হবে না। আসলে আমরা বিচার ব্যবস্থার উপরে অবশ্যই বিশ্বাস বা ভরসা এখনও রাখি, কিন্তু আমরা দেখেছি, আমরা জানছি যে ভারতবর্ষের বিভিন্ন যে ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো কিন্তু সংঘ পরিবার, আরএসএস, বিজেপি সেগুলো বারে বারে বিভিন্ন সময় সেগুলোকে কবজা করে ফেলেছে অনেকটাই। এমনকি বিচার ব্যবস্থাকেও কিন্তু কবজা করার জন্য একটা মরিয়া প্রচেষ্টা বহু বছর ধরে এই সংঘ পরিবার আরএসএস চালিয়েছে। 1925, 2025 100 বছরের তাদের ইতিহাস, গাদ্দারির ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস, বেইমানির ইতিহাস এই সঙ্গীদের আরএসএস। তারা দেশের জন্য কেউ তারা বলিদান দেয়নি, তারা দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরিয়ে দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামীদেরকে তারা বিভিন্ন রকমভাবে তারা ষড়যন্ত্র করেছিল। আপনার এমনকি আপনাদের যে অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে বটেশ্বর গ্রামে উত্তরপ্রদেশে সেখানে 1942 সালে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদেরকে ব্রিটিশ সেনাদেরকে ধরিয়ে দিয়েছিল। ফলে বেইমানি এবং বিশ্বাসঘাতকতার ইতিহাস, এরা স্বাধীনতার জন্য কেউ কাজ করেনি। আমাদের শহীদ ভগৎ সিংকে আজকের যে দ্বিতীয় সরসংঘচালক গোলওয়ালকার, MS গোলওয়ালকার, সে কিন্তু ভগৎ সিংয়ের বিরুদ্ধে বিভিন্ন রকম টিপ্পণী কেটেছে। ফলে এই শক্তি কখনোই ভারতবর্ষের জন্য, স্বাধীনতার জন্য, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেনি। ভারতবর্ষের কিছু পুঁজিপতি, কিছু শিল্পপতি, কয়েকটা পরিবারের স্বার্থে আজকের মোদি, অমিত শাহ সরকার তারা বিভিন্ন রকমভাবে কাজ করছে এবং যাতে দেশের সাধারণ জনতা, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, যাতে আমরা একযোগে একত্রে এই সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তিকে যাতে রুখে দাঁড়াতে না পারি, তাই সাম্প্রদায়িক সুরসুরি, সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণের মাধ্যমে হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ যে লড়াই, সেই পথটাকে তারা পিচ্ছিল করার চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না। আমরা মনে করি এবং বিশ্বাস করি আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই একযোগে একত্রে আমরা মোকাবিলা করব এবং আমরা এগিয়ে যাব। এবং সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি আজকের গায়ের জোরে আজকে যেটা করছে, সংখ্যার জোরে যেটা করছে, সেটা কিন্তু সব সময় সফল হবে না। চিরদিন কাহারও সমান নাই যায়। আমরা অবশ্যই আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা আইনি লড়াই লড়ব, কিন্তু তারপরে আশঙ্কা এই সুপ্রিম কোর্টে কিন্তু 2019 সালে যেভাবে বাবরি মসজিদের রায় হয়েছিল, বাবরি মসজিদের রায় দেওয়ার পরেই তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ 3 মাসের মধ্যে যেভাবে রাজ্যসভার সাংসদ হয়েছিল, যেভাবে একজন বিচারপতি রিটায়ারমেন্টের 1 মাসের মধ্যে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হয়েছিল, ফলে এইভাবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিচারপতিদেরকে বিভিন্ন রকম অফার বা টোপ দিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধার কথা বলে, এমনকি কলকাতা হাইকোর্টে আপনারা দেখেছেন যে সিটিং জাস্টিস তিনিও কিন্তু সেখানে বিচারকের পদ থেকে পদত্যাগ করে সেখানে লোকসভার বিজেপির এমপির টিকিটে দাঁড়িয়ে গেছে। কারণ সবটাই রফা, সবটাই দেওয়া নেওয়া। এই রফা বিচার ব্যবস্থাকে এইভাবে কালিমালিপ্ত করার জন্য এই সঙ্গীরা ষড়যন্ত্র প্রতি মুহূর্তে করে চলেছে। তারপরেও আমরা এখনো বিশ্বাস রাখি আইন এবং বিচার ব্যবস্থার প্রতি, অবশ্যই আমরা সেখানে দেখব। কিন্তু ভারতের সংখ্যালঘুদের তো ভয়ঙ্কর বিপদ, অবশ্যই ভয়ঙ্কর বিপদ, ভয়ঙ্কর রকমের তাদের অস্তিত্ব বিপন্ন, মুখে তারা সেই অস্তিত্বের বিপন্ন হলে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। আমাদের আর পেছন দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। সেই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আমাদের সামনে এগোবার জন্য, আমাদেরকে প্রাণ বলিদান দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে এবং যে কোনো মূল্যে এই সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তিকে আমাদেরকে মোকাবিলা করে আমার দেশকে এবং আমার সমাজকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সম্প্রীতির বন্ধনে আমার দেশকে, আমার বাংলাকে, আমার সমাজকে বেঁধে